এখন অন করলাম। তার মানে যেহেতু এখন অন করলাম, আমি আবার বলে দিচ্ছি, আমরা ওই সেটের মধ্যে একটা সিকোয়েন্স নিলাম, সেই সিকোয়েন্সটা ধরলাম -1 + k 1/k 0। এখন এটা লিমিটিং পয়েন্ট কোনটা? লিমিটিং পয়েন্ট হচ্ছে -1 0, যেটা কিন্তু এস এর মধ্যে নাই, বিকজ আমাদের এখানে সেটের কথা বলা হচ্ছে x1 x2 x2 such that x1 টা হচ্ছে -1 থেকে বড়। একটু ভুল আছে, ওরা একটা ইকুয়াল সাইন দিয়ে দিয়েছে, ইকুয়াল সাইনটা এখানে হবে না। -1 থেকে এখানে কিছু একটা আছে, আর এটা হচ্ছে গিয়ে -1 থেকে x2 এখানে মনে হয় 0 পর্যন্ত কত যেন আছে, 2 পর্যন্ত আছে, কিছু একটা আছে। যাই হোক, -1 0 আমাদের এইটা এখানে নাই, এই সেটের মধ্যে ইনক্লুডেড না। হ্যান্স দিস ইজ নট সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। যেহেতু নাই, তার মানে এটা ক্লোজ না, আর ক্লোজ না হলে সেটা কম্প্যাক্ট হতে পারবে না। আচ্ছা, তাহলে এরপরে কি পাচ্ছি? 9 বি নাম্বারে বলতেছে আমাদেরকে প্রুভ দ্যাট the sphere with radius r is greater than 0 be equal to this is compact। এখন চিন্তা করো, x element of rn, আর এখানে x এর নর্ম হচ্ছে r থেকে ছোট r এর সমান, আর হচ্ছে একটা স্ফিয়ার n কোঅর্ডিনেট সিস্টেমের, অর্থাৎ হচ্ছে গিয়ে n কোঅর্ডিনেট সিস্টেমের একটা স্ফিয়ার হচ্ছে কি r। এটা কম্প্যাক্ট কিনা? এখন দেখো, এটা যেহেতু দেখা যাচ্ছে আমাদের একটা সার্কেল, তার বাউন্ডারি হচ্ছে গিয়ে r এর মধ্যে আছে, সো আমরা r এর এখানে ভিতরে যতগুলো পয়েন্টই নেই না কেন, তাহলে এগুলো সবাই কিন্তু আমাদের এই সেটের মধ্যে কিন্তু থাকবে। তো বোঝা যাচ্ছে এটা ক্লোজ এবং ইকুয়াল হওয়ার কারণে বাউন্ডেড, সো ক্লোজ এবং বাউন্ডেড এটা কম্প্যাক্ট হবে। তাহলে এটাকে আমরা লজিক্যালি কিভাবে প্রুফ করতে পারি? লজিক্যালি প্রুফ করার জন্য আমরা এভাবে নিলাম, let m is greater than r, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখো, ওরা বলতেছে r ব্যাসার্ধের একটা সার্কেল বা স্ফিয়ার, 2 ডাইমেনশন যদি আমরা ড্র করি, 2 ডাইমেনশন একটা সার্কেল হবে, আর এটা হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে গিয়ে r, আর আমরা এখন নিচ্ছি m, যেটা কিন্তু r থেকে বড়। তাহলে আমরা যদি এখন আরেকটা সেট নিই এরকম, যেই সেটটা আমাদের m রেডিয়াসের ব্যাসার্ধ নিয়ে একটা স্ফিয়ারের সমান হবে, এটা অবশ্যই কি করবে? এই যে m রেডিয়াসের আমরা যে এখন একটা সার্কেল ধরলাম বা স্ফিয়ার ধরলাম, এই স্ফিয়ারটা আমাদের অবশ্যই এন্টায়ারলি এনক্লোজ করবে না আমাদের ছোট সার্কেলটাকে, যেহেতু m is greater than r। হ্যান্স আমরা বুঝতে পারতেছি, তার মানে যেহেতু কোনো একটা বাউন্ডারি ধারা, যেহেতু আমাদের এই সেটটাকে, যে সেটটা গিভেন ছিল আর ব্যাসার্ধের সেটটা, যেহেতু এটাকে পুরোপুরি এনক্লোজ করে ফেলা যাচ্ছে, তার মানে এটা বাউন্ডেড। বাউন্ডারিটা কত? আমরা একটা আপার বাউন্ড পাচ্ছি m, ব্যাসার্ধ সার্কেল আছে, তার একটা আপার বাউন্ড, সো আমরা বলতে পারতেছি যে আমাদের গিভেন সেটটা একটা বাউন্ডেড সেট, সো দিস ইজ বাউন্ডেড। এখন আমরা দেখাতে চাই এটা ক্লোজ কিনা। We are left to show B is closed. We are going to prove that B complement is open. আমরা যদি B complement ওপেন পূরণ করতে পারি, তাহলে বলতে পারবো যে B complement যদি ওপেন হয়, তাহলে B হবে ক্লোজ, রাইট? জি। এখন B complementের মধ্যে একটা পয়েন্ট নিলাম y এমন ভাবে নিলাম যেন হচ্ছে let s equal to norm of y since y is in B complement। এখন দেখো, আমাদের তো বাউন্ডারি প্রমাণ শেষ, এটা থাকে। এখন আমরা যদি অন্য কোনো কালার নেই, আমরা এমন একটা পয়েন্ট যেটা বি কমপ্লিমেন্টের মধ্যে আছে। এখন বি কোনটা? বি হচ্ছে গিয়ে এইটুকু, সরি, বি হচ্ছে গিয়ে আমাদের এম সার্কেলটুকু, বি হচ্ছে এম রেডিয়াসের যে সার্কেলটা, সেটা হচ্ছে আমাদের বি সেট, তাই না? এটা হচ্ছে এম। তাহলে আমরা এমন যেহেতু বি কমপ্লিমেন্ট নিচ্ছি, বি কমপ্লিমেন্টের যে সকল পয়েন্ট গুলো অবশ্যই এই যে ব্লু কালারের সার্কেলের বাইরে থাকবে, ঠিক না?
ঠিক কিনা? ঠিক। এটা যদি এম এর ব্লু কালারের সার্কেলটা যদি বি হয়, তাহলে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ব্লু সার্কেলের বাইরের পয়েন্টগুলো। তাহলে এখানকার যে কোনো একটা পয়েন্ট নিলে সেটা অবশ্যই আমাদের এই সার্কেলের বাইরে হবে। তো বাইরে নিলাম আমরা, এখানে একটা পয়েন্ট নিলাম বা এখানে একটা পয়েন্ট নিলাম ওয়াই, এবং এসি ইকুয়াল টু ধরলাম যে ওয়াই নর্ম। ওয়াই নর্ম মানে হচ্ছে কি এখান থেকে 0 থেকে ওয়াই পর্যন্ত টানলে যেটা হবে সেটা এইটুকু। এখন দেখো, সিন্স ওয়াই ইজ কমপ্লিমেন্ট অফ ওয়াই ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য বি কমপ্লিমেন্ট, অবশ্যই ওয়াই এস, এই যে আমরা এস নিচ্ছি, এই এসটা অবশ্যই আমাদের আর থেকে বড়, রাইট? এক্স্যাক্টলি। কারণ আর থেকে এম বড়, এস এম থেকেও বড়, তার মানে অবশ্যই এস হচ্ছে আর থেকে বড় হবে। and then an open ball around y, তার মানে আমরা y কে করে s এর ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা সার্কেল কল্পনা করতে পারি, পারি না? যে কল্পনা করি, এরপরে কি হচ্ছে দেখো, এখানে একটা সার্কেলকে কনসিডার করলাম and then we can say b ইপসিলন। এখন এই y কে কেন্দ্র ধরে যদি ইপসিলন ব্যাসার্ধে যদি আমরা একটা সার্কেল ড্র করি, যেটাকে কি বলে, যেটাকে আমরা নেইবারহুড বলি, গতদিন ক্লাসে বলছিলাম নেইবারহুড বলি। এই নেইবারহুডটা কেমন হবে? এই নেইবারহুডটা হবে y মাইনাস জেড। জেড হচ্ছে কি আমাদের আর এর মধ্যে যে কোনো একটা বিন্দু, আর এর মধ্যে যে কোনো ধরলাম এখানে জেড, আর এর মধ্যে যে কোনো বিন্দু, তাহলে y থেকে জেড এর দূরত্ব লেস দেন s মাইনাস r। উই প্রুভ দ্যাট, তাহলে দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি, দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে এই নেইবারহুডটা এন্টায়ারলি আমাদের বি কমপ্লিমেন্টের মধ্যে অবস্থান করতেছে, ঠিক কিনা? আমরা একটা এমন ছোট একটা এপসাইলন নিতে পারবো যেই নেইবারহুডটা এন্টায়ারলি আমাদের বি কমপ্লিমেন্টস, দ্যাট মিনস সার্কেলের বাইরে অবস্থান করতেছে। এই ধরনের যে কোনো জায়গায় আমরা একটা করে নেইবারহুড নিতে পারি না? যে কোনো জায়গায়, ছোট হোক ইপস, আমাদের প্রয়োজনীয় সংখ্যক যতটুকু আমাদের ইপসাইলন দরকার, যতটুকু সংখ্যক বড় বা ছোট, যতটুকু সংখ্যক আমরা নিতে পারি, নিয়ে আমরা একটা নেইবারহুড গঠন করতে পারবো না যে নেইবারহুডটা এন্টায়ারলি আমাদের গ্রিন কালার, সরি ব্লু কালারের সার্কেলের বাইরে থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? ঘুম পাইতেছে নাকি? হ্যাঁ। এখন চিন্তা করো, এই আমরা কি বলি, যদি কোনো নেইবারহুড, কোন একটা সেটের প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড যদি অ্যাটলিস্ট একটা নেইবারহুড যদি সেই সেটের মধ্যে এন্টায়ারলি এনক্লোজ করে, তাহলে আমরা বলি সেই সেটটাকে ওপেন। তার মানে যেহেতু বি কমপ্লিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টে আমরা এমন একটা করে অ্যাটলিস্ট একটা নেইবারহুড ধরতে পারতেছি যে নেইবারহুডটা এন্টায়ারলি আমাদের বি কমপ্লিমেন্টের মধ্যে থাকে, দ্যাট মিনস বি কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন। আর বি কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, তাহলে বি হচ্ছে ক্লোজ, বি হচ্ছে ক্লোজ। আর বি বাউন্ডেড বি ক্লোজ, তাহলে বি কমপ্লিট, বি কি হবে? তাহলে বি অবশ্যই কম্প্যাক্ট। আর যদি কম্প্যাক্ট হয় তাহলে সেটা সিকোয়েন্সিয়ালি অবশ্যই কনভার্জ করবে, রাইট? বোঝা গেছে কিনা? হ্যাঁ, জিনিসগুলা, এটা অনেক বেশি, এটা একটু আবার হ্যাঁ তো কমপ্লেক্স মনে হচ্ছে ওরা যেভাবে করছে। এটা জিনিস আসলে খুব বেসিক কোর জিনিস, তো এগুলা একটু মানে ইমাজিন করতে পারলে যা একটু ইজি আছে, কিন্তু আসলে এগুলো সলিউশন দেখো না, এগুলো সলিউশন আমিও এগুলো সলিউশন না দেখে করাইতে পারি না, সলিউশন দেখে দেখে করাইতে হয়। কারণ এগুলো সলিউশন নিজে থেকে আন্ডারস্ট্যান্ড করতে হলে, নিজে থেকে সলিউশন বের করতে হলে ব্যাপারগুলা অনেক অনেক বেশি থটফুল জিনিসপত্র। বুঝতে পারছি, হ্যাঁ। তো এই তাহলে আমাদের এটা গেল। এরপরে আসতেছে, say if the following statements are true or false, justify the answer. If S is in R, S is an open bounded interval, then S is an open set.
ওরা বলতে চাচ্ছে এগুলো কি কি অপশনাল নাকি? এগুলো মনে হয় যে এমসিকিউ টাইপ আর কি, শর্ট কোশ্চেন। হ্যাঁ আবার যদি জাস্টিফাই করতে বলছে তার মানে অবশ্যই এখানে রিজনিং ব্যাখ্যা করতে হবে আর কি, রিজনিংটা দেওয়া লাগবে। ওরা বলতেছে কি এস হচ্ছে আর এর মধ্যে আছে হ্যাঁ যে এসটা কিনা একটা ওপেন বাউন্ডেড ইন্টারভ্যাল, কারণ যদি এটা ওপেন বাউন্ডেড ইন্টারভ্যাল হয় তাহলে সেটা কি ওপেন হবে কিনা বলতো। কোন একটা সেট যদি বাউন্ডেড হয় কিন্তু আবার ওপেন বাউন্ড, সেটা কি ওপেন সেট হবে then না S ক্লোজ is an সেট? open set. বলা আছে একটা সেট এস ওপেন জি, এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, এখন তাহলে এস কি ওপেন সেট হবে কিনা, হোয়াট ইউ থিঙ্ক? open bounded না, এটা ক্লোজড হবে। ফলস। এটা ওপেন হবে না আমরা শিওর, কিন্তু ক্লোজ হবে কিনা শিওর না। আচ্ছা হ্যাঁ, এটা ওপেন হবে না, কেন ওপেন হবে না? বিকজ এটা বাউন্ডেড, আমরা জানি বাউন্ডেড সেটাই, বাউন্ডেড হ্যাঁ হইলে সেটা তো আর ওপেন সেট হয় না, তাই না? এক্স্যাক্টলি। যেমন এখানে আছে, এখানে কি বলছে ব্যাখ্যা, ও সরি এটা ইয়েস হবে, ইয়েস every s in the x element of s are interior points of f so that s is open। তাহলে আবার দেখি কি বলছে, ওপেন বাউন্ডেড ইন্টারভ্যাল। আচ্ছা দেখি আমরা একটা ওপেন বাউন্ডেড ইন্টারভ্যাল ড্র করি, এটা যদি আমাদের হয় তাহলে এখানে আমরা একটা ওপেন এবং বাউন্ডারি ইন্টারভ্যাল নিলাম, এটা আমাদের এস সেট, তাহলে এটা তো আমাদের ওপেন হচ্ছে, রাইট? ওপেন হবে না এটা? হবে তো। এই সেটের প্রত্যেকটা পয়েন্টের যদি নেইবারহুড নেই, সেই নেইবারহুডটা এন্টায়ারলি আমাদের সেটের মধ্যে অবস্থান করতেছে, দ্যাট মিন্স প্রত্যেকটা পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্ট, আর প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হলে সেটা ওপেন সেট, রাইট? বুঝছো? না হ্যাঁ, না, চিন্তা করো, আমরা এখানে যদি, যেহেতু এটা ওপেন তার মানে বাউন্ডেড, বাউন্ডেড ঠিক আছে কিন্তু ক্লোজ তো না। এই যে না, বাউন্ডারি পয়েন্ট গুলো যেহেতু ক্লোজ না, তার মানে আমি যদি এখানে একটা পয়েন্ট দিই, সেই পয়েন্টের জন্য ছোট একটা, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ছোট একটা যদি নেইবারহুড ড্র করি, সেই নেইবারহুডটা অবশ্যই আমাদের ইন্টারভ্যালের মধ্যে থাকবে না। থাকবে। আমরা চাইলে কিন্তু ইপসিলনকে যত ছোট ইচ্ছা তত ছোট নিতে পারি। দ্যাট মিন্স এখানে সকল পয়েন্টের যতগুলো নেইবারহুড আমরা ড্র করব, সব নেইবারহুডই কিন্তু ছোট হোক বড় হোক এনাফ পরিমাণ ইপসিলন আমরা নিতে পারি যে ইপসিলনের জন্য আমাদের এই নেইবারহুডটা এই সেটের মধ্যেই এক্সিস্ট করবে। হ্যাঁ যেহেতু বুঝতে এই পারছি। সেটের মধ্যে এক্সিস্ট করবে তার মানে এই নেইবারহুড গুলাকে আমরা বলতে পারি ইন্টেরিয়র পয়েন্ট। জি ইন্টেরিয়র পয়েন্ট কোনগুলা আবার বলি, যদি কোনো পয়েন্টের নেইবারহুড এন্টায়ারলি সেটের মধ্যে থাকে, লাই করে, সেটার মধ্যে যদি ক্লোজ থাকে, তাহলে সেই পয়েন্ট গুলো ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু এখন এখানকার প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, সো এটা একটা বাউন্ডেড ওপেন সেট, সো এটা ওপেন সেট। বুঝা গেছে? হ্যাঁ বলছে if S, এই সাইনটাকে কি বলে? এস কি এটা? as a subset, ওকে, এস সাবসেট s অফ is a আর subset ইজ of r, বাস্তব সংখ্যার একটা সাবসেট। দেন এস ইজ ওপেন বাউন্ডারি ইন্টারভ্যাল। হুম, এস ইজ বলছে ওপেন s is a subset of r is an open set, এটা ওপেন সেট বলা আছে, দেন s an open boundary interval, ওপেন সেট বলা আছে, মানে যদি এটা ওপেন সেট বলা থাকে, দেখেন দেখো ওপেন বাউন্ডেড বলা ছিল, সেটা আমরা বের করতে পারলাম ওপেন সেট। এখন যদি ওপেন সেট বলা থাকে তাহলে সেটা ওপেন বাউন্ডেড হবে কিনা, মানে আগেরটা ঠিক উল্টা কথাটা, বুঝতে পারছি। হ্যাঁ এখন এটা কি সত্যি হবে কিনা? এটা সত্যি নাও হইতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে। এখন দেখি সত্যি হবে না কখন। আমরা একটা আমাদের বাস্তব সংখ্যা সেট নিলাম আর, এই আর এর মধ্যে আমরা ওপেন সেট বলছি, আর একটা ওপেন সেট বলছি, আমরা একটা ওপেন সেট নিতে পারি না যেটা কিনা আমাদের এখান থেকে শুরু করে একদম ডানে সব জায়গায় থাকবে ইনফিনিটি পর্যন্ত, একটা পয়েন্ট আমরা এ,
তার মানে আমরা সেটা নিলাম a থেকে ইনফিনিটি নিতে পারি না? পারি। এখন এই সেটটা তো ওপেন, রাইট? হুম। এই সেটটা ওপেন সেট। এখন ওরা বলতেছে ওপেন সেট হইলেই সেটা ওপেন বাউন্ডেড হবে। এটা কি বাউন্ডেড? এটা নট বাউন্ডেড, তাই না? জি। কেন? সেটা ইনফিনিটি চলে গেছে, ইনফিনিটি চলে গেছে, কোনো বাউন্ডারি নেই, রাইট? এটা লেফট Exactly. বাউন্ডারি থাকলেও রাইট কোনো বাউন্ডারি নাই। যদি রাইট কোনো বাউন্ডারি নাই, সো এটা ওপেন, এটা বাউন্ডেড না। সো ওপেন সেট হইলেই যে বাউন্ডেড হবে তার কোনো গ্যারান্টি নাই। তার একটা কাউন্টার এক্সাম্পল হচ্ছে এটা। একটা এক্সাম্পল দেখালেই আমরা বলতে পারি যে ওপেন সেট বা ওপেন বাউন্ডেড হইলেই সেটা ওপেন সেট হবে, দ্যাটস ট্রু। কিন্তু ওপেন সেট হইলেই সেটা বাউন্ডেড হবে না। ওকে। সিন নাম্বারে বলতেছে এভরি বাউন্ডারি পয়েন্ট ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট। অ্যাকুমুলেশন পয়েন্ট, এটাও ট্রু না, এটাও ফলস। ব্যাখ্যাটা দেখি একটু, ব্যাখ্যাটা কি বলছে এখানে। An isolated point belongs to the boundary but it is not an accumulated point. Accumulated point বলতে কোনটাকে বোঝাচ্ছে? Accumulated point দাঁড়াও দেখি একটু। A point limits a topological space approximately by neighborhood, every neighborhood of x with respect to the limit point. আচ্ছা, accumulated point মানে মনে হয় যে নেইবার লিমিট পয়েন্ট আর accumulated point একই কথা মনে হয়। হ্যাঁ ঠিক আছে, accumulated point মানে হচ্ছে লিমিট পয়েন্ট, রাইট? তাহলে খেয়াল করো, আমাদের এখানে বলতেছিল যে বাউন্ডারি পয়েন্ট হইলেই সেটা অ্যাকুমুলেশন পয়েন্ট হবে কিনা। বাউন্ডারি পয়েন্ট হইলেই সেটা অ্যাকুমুলেশন পয়েন্ট নাও হতে পারে। যেমন ধরো একটা সেট আমি এখানে ড্র করলাম, এই সেটের মধ্যে আমি একটা 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 সাবসেট নিলাম এস, যেটা কিনা এখান থেকে এটুকু পর্যন্ত, ঠিক আছে? ওরা কিন্তু বলে দেয় না ওপেন না ক্লোজ, তো আমরা এখানে নিলাম আমাদের ইচ্ছা মতো একটা ওপেন নিলাম, ক্লোজ নিলাম, যেহেতু কোনো শর্ত দেওয়া নেই আমরা ইচ্ছা মতো একটা নিতে পারি। এখন চিন্তা করো এই এস সেটের দুইটা বাউন্ডারি, বাউন্ডারি গুলো কি কি? একটা বাউন্ডারি হচ্ছে কি এইটা, আর একটা বাউন্ডারি হচ্ছে এটা, রাইট? এটা যদি এ হয়, এটা যদি বি হয়। এখন দেখো এখানে যদি সি থাকে, পয়েন্ট সি, সি যেহেতু বি থেকে বড়, তাহলে সিও কি তার একটা বাউন্ডেড পয়েন্ট না? সি একটা বাউন্ডেড পয়েন্ট, কিন্তু সি কি আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে আছে? সি কি আমাদের এস এর মধ্যে আছে? সি ডাজ নট বিলং টু এস। সো সি কিন্তু আমাদের এখানকার কোনো সাবসিকুয়েন্সের কিন্তু লিমিটিং পয়েন্ট না। সো সি কিন্তু কোনো অ্যাকুমুলেশন পয়েন্ট না। এই কারণে বলতেছি আমরা an isolated point belongs to the boundary. সি কিন্তু একটা বাউন্ডারি, কিন্তু একটা আইসোলেটেড পয়েন্ট, বাট ইট ইজ নট an accumulation point. এটা কোনো accumulation point হতে পারবে না। বোঝা গেছে? থোড়া থোড়া বোঝা গেছে হ্যাঁ। নাকি একদমই বোঝা যায় নাই? না, বুঝেছি। Every accumulation point is a boundary point. এবার বলছে উল্টাটা, উল্টাটা কি ট্রু? উল্টাটা ট্রু না। না, উল্টাটাও ট্রু না। ডি নাম্বার না, ডি। নো, এভরি ইন্টেরিয়র পয়েন্ট ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট বাট ইজ নট এ বাউন্ডারি পয়েন্ট। আচ্ছা, ওরা বলতেছে অ্যাকুমুলেশন পয়েন্ট হইলে সেটা বাউন্ডারি পয়েন্ট হবে কিনা। অ্যাকুমুলেশন পয়েন্ট, এখন চিন্তা করো এই ইন্টারভ্যালের মধ্যে আমরা যদি একটা সেট নিই এরকম, এই সেটের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের এক একটা নেইবারহুড, রাইট? জি। ইন্টেরিয়র পয়েন্ট, কিন্তু তার মানে এটাও কিন্তু একটা, এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন পয়েন্ট আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু বাউন্ডারিতে এই দুইটা পয়েন্ট। সো অ্যাকুমুলেশন পয়েন্ট হলেই বাউন্ডারি হবে কোনো গ্যারান্টি নেই, বিকজ হ্যাঁ দুইটা অ্যাকুমুলেশন পয়েন্ট আছে, যে দুইটা পয়েন্ট হচ্ছে বাউন্ডারি, কিন্তু সকল অ্যাকুমুলেশন পয়েন্ট তার বাউন্ডারি পয়েন্ট না। সো এই কারণে বলছে এভরি ইন্টেরিয়র পয়েন্ট ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট বাট ইট ইজ নট এ বাউন্ডারি পয়েন্ট।
ইতে কি বলতেছে এভরি ইন্টেরিয়র পয়েন্ট ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট। হ্যাঁ, এটা তো আমরা মাত্রই বলে আসলাম, প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্টই কিন্তু অ্যাকুমুলেশন পয়েন্ট। কারণ ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন কি? ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যে যদি পয়েন্টের কোন একটা পয়েন্টের নেইবারহুড যদি এন্টায়ারলি আমার সেটের মধ্যে এনক্লোজ থাকে তাহলে সেটাকে বলবো আমরা ইন্টেরিয়র পয়েন্ট। আর অ্যাকুমুলেশন পয়েন্ট কোনটা? অ্যাকুমুলেশন পয়েন্ট হচ্ছে আমাদের যে লিমিটিং পয়েন্ট গুলো আছে। এখন কোন একটা সিকোয়েন্সের প্রত্যেকটা সাবসিকোয়েন্স কিন্তু কোথাও না কোথাও কি করে কনভার্স করে লিমিটিং পয়েন্ট আছে। সো এখানকার যে একটা সাবসিকোয়েন্স থাকতেই পারে, আমাদের যে সাবসিকোয়েন্সটা আমাদের এখানে গিয়ে লিমিটিং পয়েন্ট হচ্ছে, তার মানে এটা একটা অ্যাকুমুলেশন পয়েন্ট। তার মানে প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্টে কিন্তু একটা অ্যাকুমুলেশন পয়েন্ট, তাই না? তারপরে কি বলে এভরি অ্যাকুমুলেশন পয়েন্ট ইজ ইন্টেরিয়র পয়েন্ট। সব অ্যাকুমুলেশন পয়েন্ট কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট না, বিকজ আমাদের কিন্তু বাউন্ডারিতে দুইটা অ্যাকুমুলেশন পয়েন্ট আছে, দুইটা অ্যাকুমুলেশন পয়েন্ট আছে যেগুলো কিনা আমাদের বাউন্ডারি। সো বাউন্ডারি পয়েন্টগুলো তো আমাদের ইন্টেরিয়র পয়েন্ট না, তাই না? এই যে a boundary point which is not isolated is an accumulation point. So boundary point তো আমাদের accumulation point কিন্তু ইন্টেরিয়র না, ইন্টেরিয়র না। সো আমরা বলতে পারি যে ইন্টেরিয়র হইলেই সবাই অ্যাকুমুলেশন হবে, ইটস নট ট্রু। বুঝা গেছে? হ্যাঁ। তারপর বলতেছে an element of the closure is an accumulation point. An element of the closure, what is element of the closure মধ্যে কি বোঝাচ্ছে? No, an isolated point is an element of the closure, but it is not an accumulation point. What is closure? What is closure in topology? Mathematics, the closure of the subset S of points in topological space consists of all the points in S together with all midpoints of S. The closure of S all points in S together with all limiting points. The closure of set S. Definition of closure of a set. Consider X topology. Find the closure of ABC, AC. How do you find then the closure of A is denoted by this intersection of closed cells containing A. এই দেখো, এটা দেখো, এটা দেখলে মানে ভালো বুঝতে পারবা। বলতেছে কি the closure of a set is the smallest closed set containing. Closed sets are closed under arbitrary intersection, so it is also the আচ্ছা বুঝতে পারছি। দেখো কোন একটা ধরো সিকোয়েন্স দেওয়া আছে, এই যে সেটটা, এই সেটটা একটা ক্লোজ সেট, তাই না?
এই সেটের সর্বনিম্ন, ধরো যে এই সেটকে যদি এই সেটকে ধারণ করে এরকম আরেকটা সেট আমরা নিতে পারি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এটা কিন্তু একটা ক্লোজ সেট। এবং এটা যদি S1 হয় আমরা বলতে পারি এটা হচ্ছে S2, and of course S2 is a subset of S1, তাই না? এই ধরনের S1 S2 এই ধরনের অনেকগুলা কিন্তু ক্লোজার সেট সম্ভব, এই ধরনের অনেকগুলা কিন্তু সেট সম্ভব। এখন এদের মধ্যে লোয়েস্ট সবচেয়ে ছোট ক্লোজার সেটটাকে বলতেছি আমরা ক্লোজার, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে according to this point we can say তাই না? an isolated point in an element of the closure, isolated point in element, দেখো এটা বলতেছে isolated point, তার মানে কি এই ক্লোজারের সকল এলিমেন্ট, যেহেতু ক্লোজারটা হচ্ছে আমাদের মেইন সেটের সুপারসেট, মানে ক্লোজারের মধ্যেই হচ্ছে আমাদের ওই মেইন সেটটা কিন্তু অবস্থান করতেছে। ক্লোজার সেট যদি S1 হয়, মেইন সেট যদি S হয়, তাহলে S is a subset of S1, তাই না? তার মানে আমাদের ক্লোজার সেটের সব এলিমেন্ট কিন্তু S1 এর মধ্যে নাই, তাই না? ক্লোজার সেটের সব এলিমেন্ট কিন্তু আমাদের S এর মধ্যে নাই, যেটা কি আমাদের মেইন সেট ছিল, এটা হচ্ছে আমাদের ক্লোজার। সো আমরা বলতে পারি বাট ইট ইজ নট অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট, তার মানে এই ক্লোজারের অ্যাকুমুলেশন পয়েন্ট গুলো আমাদের S এর মধ্যে থাকবে, এটা সবসময় অবভিয়াস না, রাইট? কি এই কারণে বলা হচ্ছে ইট ইজ নেগেটিভ। এন্ড তারপরে an interior point belongs to the closure of the set I কোথেকে আসছে? A a set boundary a point belongs to boundary the point closure of the belongs set. to, আচ্ছা, an interior point belongs to the closure of the set an interior point belongs to the closure of the set is হবে, মানে এখানে মানে is হবে, তাই না? এখানে মানে is হবে, টাইপিং মিস্টেক আছে। ওদের অ্যানসার কি ওটা দেখলে মনে বুঝতে পারতো না। আচ্ছা, তো দেখি প্রশ্নটা একটু ভালো করে বুঝি। an interior point belongs to the closure of the set, আচ্ছা আমি একটু হেডফোনটা কানে দিই। আপনার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে। শোনা যায়? হ্যাঁ ভাই। তাহলে আমরা দেখি আনসারটা দেখি। Yes, just recall that an interior point of a set S belongs to the set which is in turn contained in the closure of S. আচ্ছা এটা মানে একটা পার্ট না, মানে দুইটা নয়, দুইটা অংশ মনে হয় এটা। সাউন্ড কোনটা? এটাই দিকে এটাই দিকে দুইটা কোশ্চেন, তাই না? দুইটা কোশ্চেন বসে হবে। আচ্ছা, তার মানে আমাদের এখানে বলতেছে কি ইন্টেরিয়র পয়েন্ট বিলংস টু দ্য ক্লোজার অফ দ্য সেট, ইন্টেরিয়র পয়েন্ট বিলংস, আচ্ছা ইন্টেরিয়র পয়েন্ট বিলংস টু দ্য ক্লোজার, এটা তো অবশ্যই ট্রু। এখন দেখো একটা সেট, এই হ্যাঁ সেটটা হচ্ছে তার ক্লোজারের সাবসেট, তার ক্লোজারের সাবসেট, তার মানে এখানকার যতগুলো পয়েন্ট আছে তারা সবাই ক্লোজারের মধ্যে আছে, যেহেতু ক্লোজারের মধ্যে আছে তার মানে এই পয়েন্টের যে ইন্টেরিয়র পয়েন্টগুলো সেগুলো অবশ্যই ক্লোজারের মধ্যে থাকবে না, হ্যাঁ। তো এই কারণে এটা কিন্তু ট্রু। ইয়েস। আর ওর অংশটা বলতেছে কি এ বাউন্ডারি পয়েন্ট বিলংস টু দ্য ক্লোজার অফ দ্য সেট, বাউন্ডারি পয়েন্ট বিলংস টু দ্য ক্লোজার অফ দ্য সেট, হ্যাঁ এটাও কিন্তু ইয়েস, বিকজ কারণ কি এই ক্লোজার সেট একটা ক্লোজ সেট, তাই না? হ্যাঁ ক্লোজ একটা ক্লোজড সেট, আর ক্লোজড সেটে সবসময় কি থাকবে, বাউন্ডারি থাকবে না, হ্যাঁ। বাউন্ডারি থাকবে, তার মানে এখানকার যেই বাউন্ডারি পয়েন্ট গুলো আছে
কোন একটা সেটের যে বাউন্ডারি পয়েন্টগুলো থাকবে সেই বাউন্ডারি পয়েন্ট তাদের যে বাউন্ডারি পয়েন্ট আছে সেই বাউন্ডারি পয়েন্টগুলো অবশ্যই তার ক্লোজারের মধ্যে থাকবে, রাইট? থাকতে পারতো, থাকতে পারতো। সো দ্যাটস ওয়াই ইট ইজ ইনফ্যাক্ট, ওরা বলতেছে কি ইনফ্যাক্ট ক্লোজার অফ এস ইকুয়াল টু এস ইউনিয়ন বাউন্ডারি অফ এস। আচ্ছা, এটা বোঝা দরকার নাই। নিচে পার্শিয়াল অফ ডি দিয়ে বোঝা হচ্ছে কি বাউন্ডারি, কোন একটা সেটের বাউন্ডারিকে পার্শিয়াল অফ ডি দিয়ে বা ডেল অফ এস দিয়ে কিন্তু বোঝানো যায়। সো ক্লোজার হচ্ছে গিয়ে বাউন্ডারি এবং হচ্ছে গিয়ে ওই সেট, এই দুটার ইউনিয়নই হচ্ছে আসলে তার ক্লোজার। এই জন্য এটাকে বলতেছে ইয়েস। ঠিক আছে, বোঝা গেল? এটা লাগবে না ভাই, চ্যাপ্টার পরে লাগলে করবো না, চাপে এই করবো। সাইডটা মনে সবগুলো একই টাইপ, এটা কি আছে? সাইডে তো অনেকগুলো আছে। 70-90 আছে। কি করবো, স্কিপ করবো? আপনি নাও একদিন বললেন এখানে কোন জায়গায় লিখছিলেন, তাতে অপশনাল কোনগুলো কি কোনগুলো? না, অপশনাল তো মনে হয় যে ট্রু ফলস মনে হয় সব। এই যে অপশনাল তো এখানে লেখা আছে 14 নম্বরটা অপশনাল, 15 14-15 হচ্ছে অপশনাল, তাই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যালো। 14-15 তো অপশনাল লেখা আছে, ওগুলো না হয় না করতে পারি, কিন্তু বাকিগুলো কি করবে নাকি? 10-15 করলাম, এখানে 11, 12, 13, 16, 17। সেখানে 3টা আছে, করে ফেলি। হ্যাঁ, সামনে যে করছি আর 3টার জন্য এগুলো অপশনগুলো বাদ হয়, বাদ দিলাম। আচ্ছা, ওকে। Exercise number 11 বলতেছে কি consider a set S in Rn and S is not equal to R, তার মানে এটা তো পারফেক্ট সাবসেট, পারফেক্ট সাবসেট যেটা থেকে অবশ্যই এটা আমাদের ক্লোজড সমান না, and S is not equal to R, তার মানে S ফাঁকা সেটও না, S ফাঁকা সেটও না, আমাদের Rn এর সমানও না, তার মানে এটা পারফেক্ট সাবসেট, প্রপার সাবসেট যেটাকে বলে, প্রপার সাবসেট। Prove that interior of S is a subset of closure of S where CLS is the closure, হ্যাঁ তাই তো বললাম closure, তার মানে কোনো একটা সেটের যে ইন্টেরিয়র পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো অবশ্যই আমার ক্লোজারের সাবসেট হবে। অলরেডি আমরা প্রুফ করলাম, এটা তাহলে কি করবে? অলরেডি আমরা প্রুফ করলাম না, কি বলে? ফর এনি পয়েন্ট S in, ভাই কথা শোনা যায় না? কথা শোনা যায় না? নয়েজ হচ্ছে? হ্যালো। হ্যালো, কি নয়েজ হচ্ছে? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? না, আগেই তো ভালো ছিল, হেডফোন ছাড়াই মনে হয় ভালো ছিল। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে? ল্যাগিং করতেছে? হ্যালো, হ্যাঁ হ্যালো। এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ, এটা মনে হয় আবার শয়তানি শুরু করছে। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রুফ করতে হবে যে কোনো একটা সেটের ইন্টেরিয়র পয়েন্টগুলো তার ক্লোজারের মধ্যে থাকে কিনা। ফর এনি পয়েন্ট এক্স ইন ইন্টেরিয়র অফ এস, সেই পয়েন্টটা অবশ্যই আমাদের এস এর মধ্যে থাকবে, আর আমরা জানি এস এর মধ্যে যা থাকে সেগুলো সবগুলোই হচ্ছে ক্লোজারের মধ্যে থাকে, তাই না? এই জিনিসটা আসলে লেখা ভুল হয়েছে, এই জিনিসটা লেখা হবে এরকম যে এক্স এলিমেন্ট অফ ইন্টেরিয়র অফ এস, এটা এইভাবে লেখা হবে, ঠিক আছে?
বুঝতে পারছো? হ্যাঁ তার মানে এস যদি ইন্টেরিয়র অফ এক্স এর মধ্যে, তাহলে এক্স অবশ্যই হচ্ছে এস এর মধ্যে থাকবে, কারণ আমরা জানি এস এর মধ্যে যারা থাকে তারা সবাই ক্লোজারের মধ্যে থাকে। হ্যান্স হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইন্টেরিয়র থাকলে সেটা অবশ্যই ক্লোজারের মধ্যে থাকবে, প্রুভড। তার মানে হচ্ছে ইন্টেরিয়র অফ এস ইজ এ সাবসেট অফ ক্লোজার অফ এস। বিতে বলতেছে হচ্ছে গিয়ে উই ক্যান সে, হোয়াট ক্যান উই সে অ্যাবাউট ক্লোজার অফ সেট ইজ সাবসেট অফ, নো ইটস নট ট্রু। ক্লোজার অফ এস ইজ সাবসেট অফ ইন্টেরিয়র অফ, এটা কি ট্রু নাকি? If closure of S is a subset or not equal to interior S, boundary points belong to the closure of S and they are not interior points. এই যে বললাম যে closure of S is cannot be a subset of interior of S. It's not true. তার উল্টা ট্রু। ওটা হচ্ছে কি যে বাউন্ড, কেন ট্রু না? এটা ট্রু না, বিকজ ক্লোজারের মধ্যে অবশ্যই বাউন্ডারি থাকবে এবং এই বাউন্ডারি গুলো ইন্টেরিয়র সেটের মধ্যে থাকবে না। বাউন্ডারি পয়েন্টস বিলং টু দ্য ক্লোজার অফ এস, বাউন্ডারি পয়েন্টগুলো এস এর মধ্যে ক্লোজারের মধ্যে থাকবে, বাট তারা ইন্টেরিয়র পয়েন্টের মধ্যে থাকবে না, রাইট? দ্যাটস ওয়াই যে ক্লোজার অফ এস ইজ নট এ সাবসেট অফ ইন্টেরিয়র অফ এস, বাট ইন্টেরিয়র অফ এস ইজ এ সাবসেট অফ ক্লোজার অফ এস। ওকে, 12তে কি বলতেছে? Say if the following statements are true, justify the answer. A set which is not closed is open. A set which is not closed is open. এটা কি true? it said which is not closed is open. ক্লোজ না হলে ওপেন হবে, এটা কি true? ওপেনের কমপ্লিমেন্ট সবসময় ক্লোজ হবে, এটা শিওর, কিন্তু ক্লোজের কমপ্লিমেন্ট ওপেন হবে, এটা কি শিওর? হ্যাঁ, ক্লোজের কমপ্লিমেন্ট ও ওপেন হবে, এটা শিওর না, নো, বিকজ ক্লোজের কমপ্লিমেন্ট ওপেন হইতে পারে, সরি, ক্লোজের কমপ্লিমেন্ট ক্লোজ হইতে পারে। ধরো যে আমরা একটা সেট নিলাম S1, S1 একটা ক্লোজ সেট, রাইট? জি এটা হচ্ছে কি আমাদের মেইন সেট, আর S2 একটা সেট নিলাম, এটাও কিন্তু ক্লোজ। তার মানে এখানে S2 কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছে কি, S2 কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছে আমাদের এই অংশটুকু, সবুজ মার্ক করা অংশটুকু, তাই না? এইটুকু অংশ কি ওপেন না ক্লোজ? এই অংশ ক্লোজ না, বিকজ S1 ক্লোজ হওয়ার কারণে। এটা ক্লোজও না ওপেনও না, তাই না? এই সবুজ অংশটুকু অর্থাৎ হচ্ছে কি আমরা যে S2 কমপ্লিমেন্ট সেটা কিন্তু আমরা S3 ধরি, এই S3 কিন্তু ক্লোজও না ওপেনও না। দ্যাটস ওয়াই ইউ ক্যান নট সে যে ক্লোজ না হলে ওপেন হবে, এটা কিন্তু বলা যাবে না। তো বলতেছে দ্য বাউন্ডারি অফ এ সেট ইজ অলওয়েজ ইনক্লুডেড ইন দ্য সেট। বাউন্ডারি সবসময় সেটের মধ্যে ইনক্লুডেড থাকে, এটা কি ট্রু? না, ট্রু না, বিকজ আমরা জানি যে ওপেন সেটের বাউন্ডারি কখনোই হচ্ছে গিয়ে ওপেন সেটের মধ্যে ইনক্লুডেড থাকে না। ক্লোজ সেটের বাউন্ডারিও হচ্ছে কি ইনক্লুড থাকে, কিন্তু ওপেন সেটের বাউন্ডারি কখনো ওপেন সেটে ইনক্লুডেড থাকে না। আমরা জানি সেট ওপেন এন্ড বাউন্ডেড হতে পারে, এবং যেসব সেট ওপেন এন্ড বাউন্ডেড হয় সেগুলোর বাউন্ডারি পয়েন্ট কিন্তু আমাদের সেটের মধ্যে থাকে না। তো ইটস নট ট্রু, ইটস ফলস। সিধে বলতেছে এভরি অ্যাকুমুলেশন পয়েন্ট বিলংস টু দ্য সেট। এভরি অ্যাকুমুলেশন পয়েন্ট বিলংস টু দ্য সেট। অ্যাকুমুলেশন পয়েন্ট বলতে যেগুলোকে কি যেন বলতেছিলাম, অ্যাকুমুলেশন পয়েন্ট মানে হচ্ছে কি লিমিটিং পয়েন্ট, লিমিটিং পয়েন্ট। এখন যদি সেটা ক্লোজ সেট হয়, যদি ক্লোজ সেট হয় তাহলে আমরা বলবো যে সবগুলো অ্যাকুমুলেশন পয়েন্ট, সরি, যদি সেটা ওপেন সেট হয় তাহলে আমরা বলবো যে সবগুলা অ্যাকুমুলেশন পয়েন্ট আমাদের সেটের মধ্যে থাকবে, তখন ট্রু হবে। কিন্তু যখন ক্লোজ সেটের কথা বলতে তাহলে কিন্তু ট্রু হচ্ছে, তাহলে ফলস হচ্ছে, তাই না? এবং যেহেতু এখানে ইন জেনারেল কিছু বলা নাই, তার মানে এটা এখানে ফলস। যেহেতু এখানে আমাদের ইন জেনারেল বলা আছে, ক্লোজ এবং কিছু বলা নাই, দ্যাট মিন্স এই সেন্টেন্সটা ফলস।
ডি তে বলতেছে এভরি ইন্টেরিয়র পয়েন্ট বিলংস টু দ্য সেট। হ্যাঁ, ইন্টেরিয়র পয়েন্টটা তো সেটের মধ্যে থাকবেই। ইন্টেরিয়র পয়েন্টের নাম কি? ইন্টেরিয়র পয়েন্ট ব্যাপারটাই হচ্ছে কি সেটের মধ্যে যারা তারা ইন্টেরিয়র পয়েন্ট, তাই না? 2 this follows directly from the definition of interior point. Interior point এর definition এটা বলে। তারপরে কি নম্বরে বলতেছে interior of S is an open set. Interior of S is an open set. এটা কি true? ওরা বলতেছে এটা true, কেন? কেন এটা ক্লোজ হতে পারে না? দেখি দাঁড়াও, ওরা কি লজিক দেখাইছে। Exercise number 14. Exercise number 14 এটার আনসার আছে। Exercise number 14. Exercise number 14 কিন্তু ওই যে অপশনাল ম্যাথগুলো, অপশনাল ম্যাথের মধ্যে একটা আনসার আছে। বাদ দাও, না করি। হ্যাঁ, বাদ দিব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাদ দিন। বাদ দিই, সব লাগবে না। তারপরে ইন্টেরিয়র অফ এস ইকুয়াল টু এস, না, ইন্টেরিয়র অফ এস ইজ নট অলওয়েজ বিলং টু এস, ইটস ফলস। ক্লোজ সেট, ওপেন সেট। বিকজ আমাদের কিছু কিছু ইন্টেরিয়র পয়েন্ট থাকতে হবে, যেমন false. In fact, interior of set S is a subset of S, but the reverse includes does not hold. যেমন ধরো আমরা একটা সেট নিলাম S equal to 0 থেকে 1, কারণ এইটার যে ইন্টেরিয়র পয়েন্ট, এটা যে ইন্টেরিয়র পয়েন্ট, তারা কি, এটা ইন্টেরিয়র পয়েন্টগুলো হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। কারণ 0 থেকে 1 পর্যন্ত এর প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড কিন্তু আমাদের এস এর মধ্যে ইন্টেরিয়র থাকে। আমার এটা ইন্টেরিয়র সেটটা 0 থেকে 1, যেটা কিন্তু আমাদের এই 0 থেকে 1 ক্লোজ সেটের সমান না, তাই না? 0 থেকে 1 যে ওপেন সেটটা আছে, সেই ওপেন সেটটা কিন্তু ক্লোজ সেটের সমান হতে পারে, হতে পারবে না। দ্যাটস ওয়াই we say that interior set is not equal to set S rather than its subset, right? আচ্ছা, তারপরে আচ্ছা, ক্লোজার অফ এস ইজ অ্যান ওপেন সেট। হ্যাঁ, ক্লোজার তো সবসময় ক্লোজ সেট, তাই না? ক্লোজার ডেফিনেশনই তো ক্লোজ সেট, সো ক্লোজারটা ওপেন সেট হতে পারবে না, ফলস। ক্লোজার অফ এস ইকুয়াল টু এস, ক্লোজার অফ এস ইকুয়াল টু এস সামটাইমস ট্রু। যদি এস যদি ক্লোজড হয় তাহলে ক্লোজার অফ এস ইকুয়াল টু এস, এটা ট্রু। কিন্তু এস যদি ওপেন হয় দেন কিন্তু ফলস, কারণ ক্লোজ সেট একটা ওপেন ক্লোজ সেট। ওপেন সেটের থেকে একটা সুপেরিয়র সেট, যে সেটটা ক্লোজড, সেটাকে আমরা ক্লোজ সেট বলি। দ্যাট মিন্স এস যদি ওপেন সেট হয় তাহলে কিন্তু ক্লোজার সেট কিন্তু এস সেটের সমান হচ্ছে না, সো ইটস ফলস, তাই না? বুঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি। শুনতেছি, ঠিক আছে, কিন্তু বুঝতেছি কিনা। হ্যাঁ। আচ্ছা, 13তে বলতেছে সে ইফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, একই জিনিস। এ কনভার্জেন্ট সিকোয়েন্স ইন আর এন্ড ইজ বাউন্ডেড। কনভার্স করতে হলে কিন্তু বাউন্ডেড হইতে হবে, বাউন্ডেড না হলে সেটা কি কনভার্স করে না। সো এটা মোস্ট প্রবাবলি ট্রু হওয়ার কথা, তবু আমরা ওদের সাথে মিলাই দেখি। ওরা বলতেছে ট্রু, ঠিক আছে। তারপরে দুইতে বলতেছে সরি, দুইতে বলতেছে এ বাউন্ডেড সিকোয়েন্স ইন আর এন্ড ইজ কনভার্জেন্ট। বাউন্ডেড হইলেই যে কনভার্জেন্ট হবে তার কোনো নিশ্চয়তা আছে? না, নিশ্চয়তা নাই। কনভার্জেন্ট কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে, এটা নিশ্চিত আছে। নিশ্চয়তা আছে, কিন্তু বাউন্ডেড হলে, এটা আমরা একটা থিওরি পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ। কনভার্জেন্ট বাউন্ডেড, বাউন্ডেড কনভার্জেন্ট না, এটা সেটা পড়ছিলাম। তারপর এই কশি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা কি, এটা ট্রু, বিকজ কশি সিকোয়েন্স সবসময় কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট হলে বাউন্ডেড, তাই না?
তার মানে সি নাম্বারটা ট্রু, এই সি ট্রু। আচ্ছা, এই ফলস বলতেছে, লিখি বলছে a set S is closed if and only if there exists a conversion sequence in S converging to element of S. আচ্ছা, কোন একটা সেটকে ক্লোজড হইতে হলে ওরা বলতেছে কি if and only if there exists a conversion sequence in S, যেই সিকোয়েন্সটা আমাদের ওই সেটের মধ্যেই কিন্তু কনভার্জ করতেছে। এখন এখানে সমস্যা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ এর জায়গায়। যদি ক্লোজড হয় তাহলে একটা সেট থাকবে যে সেটটা কনভার্জ করবে, এটা ট্রু, ঠিক আছে? ইফ পার্টটুকু ট্রু, সরি, হ্যাঁ ইফ পার্টটুকু ট্রু, কিন্তু অনলি ইফ পার্টটুকু কিন্তু ফলস, বিকজ কোন একটা সেটের মধ্যে একটা সিকোয়েন্স এরকম আছে যেটা কিনা কনভার্জ করতেছে, তাইলে যে সেটা ক্লোজ হবে এমন কোনো গ্যারান্টি নাই, আছে? কোনো গ্যারান্টি নাই। ফলস, জাস্ট টেক একটা এক্সাম্পল নিচ্ছে এখানে, জাস্ট টেক a ইকুয়াল টু 0 থেকে 2, 0 থেকে 2 একটা এক্সাম্পল নিল, যেখানে একটা সিকোয়েন্স আমরা ধরতেছি, এই সেটটা কিন্তু ক্লোজ না, ক্লোজড, এই সেটটা কিন্তু নট ক্লোজড, তাই না? কারণ এই সেটের কিন্তু যদি আমরা একটা সিকোয়েন্স নিই 1/2, এটা কিন্তু আমাদের কনভার্স করতেছে, এটা কনভার্স করতেছে 0 এর দিকে, তার মানে ক্লোজ হইলে কনভার্স করতেছে, সরি, মানে ক্লোজ না হইলেও কনভার্স করতে, ওরা বলতেছে কি কনভার্স করতে হলে ক্লোজ হইতেই হবে, ইভেন অনলি ইফ। তার মানে ওরা এটাকে খুব বেশি এমফাসাইজ করতেছে যে ক্লোজ বাউন্ডেড হতে হলে অবশ্যই ক্লোজ হইতে হবে। দেখা দেখতে পাচ্ছি ক্লোজ না হইলেও কনভার্স করা সম্ভব, দ্যাট মিনস আমরা কিন্তু বলতে পারি nevertheless A is not closed. The right characterization statement A set S is closed if and only if, তার মানে আমাদের ওই স্টেটমেন্টটা ট্রু না, আমাদের রাইট স্টেটমেন্টটা হবে এরকম, রাইট স্টেটমেন্টটা হবে A set S is closed if and only if every conversion sequence in S converges to a element in S. ওরা বলতেছিল অ্যাটলিস্ট একটা হইলেই হবে, কিন্তু আসলে একটা হইলেই কিন্তু হবে না, বরঞ্চ ক্লোজ সেটের ডেফিনেশনে আমরা বলি যে কোন একটা সেটের প্রত্যেকটা পয়েন্ট যদি আমাদের কনভার্জ করে তখন সেটাকে আমরা কনভার্জিং পয়েন্ট, যতগুলো সাবসিকোয়েন্স আছে সবাই যদি সবগুলো সাবসিকোয়েন্স যদি কনভার্জ করে ওই সেটের মধ্যে তখন সেটাকে আমরা ক্লোজ সেট বলবো। সো আমাদের এখানে বলতে হবে এভরি কনভার্জেন্স সিকোয়েন্স বলতে হবে, আর ওরা এটাকে অনলি অ্যাটলিস্ট ওয়ান বলছে, ওই জন্য ওটা বলছে ওই দেয়ার এক্সিস্ট এ কনভার্জেন্স বলছে, এ কনভার্জেন্স হবে না, এটা এভরি হতে হবে, কেন হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, ইতে বলতেছে ইফ এ সেট সি ইজ কম্প্যাক্ট ইট ইজ ক্লোজড। কম্প্যাক্ট হওয়ার ডেফিনেশন কি? ক্লোজ হইতে হবে, বাউন্ড হইতে হবে, তার মানে কম্প্যাক্ট হলে ক্লোজ হবে, এটা ট্রু, তাই না? এই নাম্বারটা দেখি ট্রু। তারপরে এফ কি বলছে, a set C is compact if and only if every sequence admits a convergent subsequence in C. এই স্টেটমেন্টটাই কিন্তু আমাদের বোলজানো ওয়েরস্টেস থিওরেম, একটু আগে আমরা বোলজানো ওয়েরস্টেস থিওরেম নিয়ে আলোচনা করলাম না, এই স্টেটমেন্টে কিন্তু সেই থিওরেম যে কম্প্যাক্ট হইলে সেখানে প্রত্যেকটা সাবসিকোয়েন্স আমাদের কনভার্জ করবে, কনভার্জ করলে প্রত্যেকটা সাবসিকোয়েন্স যদি কনভার্জ করে যাবে সেটাকে আমরা কম্প্যাক্ট করব, এটাই আমাদের কি বোলজানো ওয়েরস্টেস থিওরেম ছিল, তাই না? তো এটাও ট্রু। ওকে, 15 বাদ 16 লাগবে না, ফাংশনস, হ্যাঁ ফাংশন লাগবে না, প্রিলিমিনারিজ, এটা মনে হয় পরের চ্যাপ্টারের কিছু প্রিলিমিনারি, পরের চ্যাপ্টার মানে এটা নিয়ে আলোচনা করছে। হ্যাঁ পরের চ্যাপ্টার তো এটাই মনে হয়। হ্যাঁ আচ্ছা তাহলে তো লাগবে, হ্যাঁ লাগবে। দেখো consider the function f of x equal to this, okay fine, এটা ফাংশন নট a problem. compute image of f, এই ফাংশনের ইমেজ বের করতে হবে। ইমেজ মানে কি?
এই ফাংশনের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের ছায়া আমাদের কোথায় গিয়ে পড়তেছে সেটা হচ্ছে আমাদের ইমেজ। যেমন Image. ধরো এক্স এর ভ্যালু যদি আমি এখানে 5 বসাই, তাহলে পাচ্ছি 2 × 5 + 5 = 15। তার মানে আমরা পাচ্ছি যে এফ এর ইমেজ পড়তেছে 15, তাই না? তো এইভাবে প্রত্যেকটা ইমেজ বের করতে হচ্ছে। এবং খেয়াল করে দেখো যে এক্স এর ডিফারেন্ট ভ্যালু বসাইলে আমরা যেসব ইমেজ পাবো, এই প্রত্যেকটা ইমেজ কিন্তু মোটামুটি আমাদের বাস্তব সংখ্যা রেখার সবগুলো সংখ্যাই পাবো আমরা ইমেজ হিসাবে। দ্যাট মিনস এর ইমেজ কিন্তু আর। সো দেখি ওটা কি বলছে, ইমেজ কি আরই বলছে। এই যে ইমেজ কিন্তু আর, দেখো ইমেজ অফ এফ ইকুয়াল টু আর, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এইটা জিনিস লেখা আর আর লেখা তো সেম কথা, তাই না? So this is this. Given the set U and compute f inverse of U, establish if it is open. আমরা দেখতে পাচ্ছি ইউ সেটটাকে আমাদের এই যে ইনভার্স সেট, এফ ইনভার্স মানে কি ইনভার্স ফাংশন, তাই না? ইনভার্স ফাংশনের ডোমেইন হিসাবে ইউজ করা হয়েছে ইউ কে। তো ইউ একটা ওপেন সেট দেখতে পাচ্ছি। এখন এফ ইনভার্স কে আমরা যদি বের করি, আমরা কি এফ ইনভার্স বের করছি? এফ ইনভার্স আমরা বের করছি, দেখাই। এফ যদি এটা হয়, এফ ইনভার্স কিভাবে বের করবো দেখো, খেয়াল করো। আমরা ধরতে পারি y = f of x, তার মানে y = 2x + 5। দ্যাট মিন্স আমরা এখন এখান থেকে পাই 2x = y - 5, x = y - 5/2, রাইট? এখন দেখো তো এখানে y গুলো যদি f of x হয়, সরি, এবং আমরা যদি দুই পাশে একটা f ইনভার্স নেই, f ইনভার্স অফ f of x, তাহলে ডান পাশে আমাদের যা আছে এই f ইনভার্স এই f কে অ্যানিহিলেট করে নিষ্ক্রিয় করে দিবে না? তার মানে আমরা পাচ্ছি f ইনভার্স অফ y = x পাচ্ছি, রাইট? তার মানে x এর জায়গায় লিখতে পারি আমরা f ইনভার্স অফ y, f ইনভার্স অফ y = y - 5/2। তার মানে আমরা এখানে এখন ভ্যারিয়েবল যদি চেঞ্জ করে দিই, ডামি ভ্যারিয়েবল আমরা এভাবে চেঞ্জ করতে পারি। যদি আমরা ফাংশনটাকে আমরা x এর ফাংশন ধরি, এটাকে ফাংশনটাকে x এর ফাংশন আকারে লিখি, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, রাইট? তো এটাই আমাদের ইনভার্স ফাংশন। ঠিক আছে, আমাদের যে ফাংশন দেওয়া আছে সে ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে এটা। এখন চিন্তা করো, সবকিছু মুছে ফেললাম, আমাদের ইনভার্স ফাংশন হচ্ছে x - 5/2। সো f ইনভার্স অফ x = x - 5/2। এখানে যদি আমি ইউ ভ্যালু বসাই, দ্যাট মিনস -1 থেকে 13 পর্যন্ত, চিন্তা করো -1 যদি এখানে হয়, তাহলে -1 থেকে বাড়তে 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 এভাবে দেখি, -1 যদি এখানে হয়, 13 যদি এখানে হয়, তাহলে -1 এর ছায়া যখন বসাবো, দেখো x এর ভ্যালু যদি -1 বসাই, ভ্যালু কত পাচ্ছি? -1 - 5 -6/2 -3 পাচ্ছি, রাইট? তার মানে -1 এর ছায়া গিয়ে পড়তেছে -3 তে। তার মানে আমরা এখানে একটা সেট পাচ্ছি -3। যেহেতু -1 ইনক্লুডেড না এখানে, ওপেন, তার মানে -3 কিন্তু এখানে ওপেন হবে, তাই না? এখন -1 থেকে আমি যত ডান দিকে যাব, ভ্যালুতে যত ডান দিকে যাব, এই ভ্যালুটা কি আমার -3 থেকে বাড়বে না কমবে বলো তো? উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? যদি আমি -1.5 বসাই, -1.1 বসাই, তাহলে ভ্যালুটা কি -3 থেকে বাড়বে না কমবে? কমবে। তাই কি বলে? না সরি, বাড়বে এটা। সরি, -1 থেকে ডানে যাওয়া মানে তো উল্টা বলছি না? -1 থেকে ডানে যাওয়া তো মানে হচ্ছে -0.9, হ্যাঁ, -0.9 বা -0.99, এই ধরনের যদি ভ্যালু বসাই, আমাদের ভ্যালুটা বাড়বে। তার মানে -3 থেকে ডান দিকে যাবে। ডান দিকে যেতে 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 আমরা যত 13 এর দিকে যাব, এটা তত ডান দিকে যাবে।
যেতে 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 আমরা যখন 13 এসে পৌঁছাবো, f ইনভার্স অফ যদি 13 বসাই, আমরা এখানে পাচ্ছি 13 minus 5/2 equals to 4। তার মানে আমরা এখানে যত ডানে যাবো, এই ডানে যেতে যাবো, যেতে যেতে আমরা যখন 13 পৌঁছাবো, এটা তখন যে জায়গায় গিয়ে পৌঁছাবে সেই জায়গাটার ভ্যালু হবে কত? 4, তাই না? 13 যেহেতু ইনক্লুডেড না, 4 এখানে included। তার মানে আমরা এখানে পাচ্ছি f ইনভার্সের ভ্যালু কি পাচ্ছি? f ইনভার্সের ভ্যালু পাচ্ছি -3 থেকে 4। সো f ইনভার্স পাচ্ছি কত? f ইনভার্স অফ u হচ্ছে আমাদের -3 থেকে 4। এখন দেখো -3 ইনক্লুডেড না, 4 ইনক্লুডেড না, তাহলে কি এটা কি ওপেন না ক্লোজ? এটা ওপেন ওপেন। তার মানে আমাদের এখানে পেয়ে গেলাম এটা ওপেন। f ইনভার্স অফ u বের করতে বলছে, বের করছি। ওপেন কিনা দেখাতে বলছে, ওপেন দেখাইছি, রাইট? বোঝা গেছে? একইভাবে পরের ম্যাথটা কি বলছে? w ইকুয়াল টু 5 থেকে ইনফিনিটি f ইনভার্স করবো, f ইনভার্স অফ w। তাহলে f ইনভার্স আমরা বের করলাম একটু আগে, x মাইনাস 5/2। এখন আবার হিসাব করো, ওরা বলতেছে w হচ্ছে কি 5 থেকে ইনফিনিটি। তার মানে এখানে 5 কিন্তু ক্লোজড ওদের, আর এই পাশে কিন্তু ওপেন। 5 থেকে এ পাশে একদম আনবাউন্ডেড। তাহলে এদের ইমেজ কোথায় পড়বে? ইমেজ দেখান, f ইনভার্স অফ 5 বসাও, 5 বসালে আমি পাচ্ছি 0, তাই না? তার মানে এইটার ইমেজ গিয়ে পড়তেছে 0-তে, এটা আসলে 0। এখন 5 থেকে যত ডানে যাবো, অর্থাৎ 5.1, 5.2 এভাবে নিতে থাকবো, ভ্যালু যত ডানে যাবে, তাই না? তো ডানে যেতে থাকবে, ডানে যেতে থাকবে, ডানে যেতে থাকবে, এবং ডানে যেতে 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 কতটুকু পর্যন্ত যাবে? কত? ইনফিনিটি। ইনফিনিটি পর্যন্ত যাবে না? দ্যাট মিন্স আমাদের f ইনভার্স অফ w হবে 0 থেকে ইনফিনিটি। এটা কি ওপেন না ক্লোজ? এটা ওপেন। কি বলো? না, এটা এখন এটা সেমি ওপেন, সেমি না, এক পাশে তো এটা ওপেনও ইনফিনিটি। না ক্লোজও না, আচ্ছা, নট ওপেন, নট নাইদার ওপেন নর ক্লোজ, নাইদার নট ক্লোজ। রাইট? -1 থেকে 1, মানে f এর এখানে কিন্তু f ইনভার্স করে না, f বলছে। তাহলে f অফ c, তাহলে -1 থেকে যদি আমরা 1 নিই, -1 বসাইলে আমাদের ছায়া কোথায় পড়তেছে? এটা যদি f c হয়, আমাদের ইমেজ কোথায় পড়তেছে? ইমেজটা যাবে ডান দিকে। দেখো -1 বসালে পাচ্ছি কত? এটা ক্লোজ, এটা ক্লোজ, ক্লোজ। তার মানে আমি এখন যদি -1 বসাই, যাবে হচ্ছে গিয়ে 2-তে, তাই না? 2-তে যাবে। 2-তে যাচ্ছে। 1 বসালে যাচ্ছে হচ্ছে গিয়ে 7-এ, আর মাঝখানে গুলো এখানে কোথাও যাবে, তাই না? তার মানে আমাদের এটা সেট হচ্ছে 2 থেকে 7, তাই না? তাহলে f অফ c ইকুয়াল টু 2 থেকে 7, অবভিয়াসলি দিস ইজ 2-তে কেন যাবে? 3-তে যেতে পারতো না? -1টা। আচ্ছা, হ্যাঁ 3-তে যাচ্ছে, 3-তে তো যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, 3-তে যাবে। ঠিক আছে, and obviously this is closed, and আচ্ছা, আরেকটা কথা, তাহলে 7টা কেন এইটাই গেল না, বা 6-এ কেন হইলো না? এটা 7-ই কেন তুমি এখানে ভ্যালু 1 না, 1 বসাও, এখানে 1 বসালে কত হচ্ছে? 2 × 1 + 5, 7। 7। আর এখানে x এর ভ্যালু -1 বসালে -2 + 5 = 3। -2 থেকে যত ডানে, -1 থেকে যত ডানে যাবো, এদিকে ডানে যেতে থাকবে, যেতে যেতে একদম 7 এসে পৌঁছাতে, আমার সেটটা হচ্ছে 3 থেকে 7, 3 ইনক্লুডেড, 7 ইনক্লুডেড, and this is closed and also bounded, and closed and bounded, so it is compact, তাই না?
বুঝা গেছে? হ্যাঁ। এখন মোটামুটি সহজ, এই টপিকগুলো মোটামুটি সহজ আছে কিন্তু। given f of x equal to e power x, compute image of it. এটা চিন্তা করো। এখানে কিন্তু কোনো ডিসিশন দেওয়া নেই। না, সেটাই তো। এটা যদি আমাদের ইমেজ হয়, এটা যদি আমাদের ডোমেইন হয়, চিন্তা করো ই পাওয়ার জিরো, এফ অফ জিরো যদি লিখি ই পাওয়ার জিরো, ই পাওয়ার জিরো ভ্যালু কত? 1 না? পাওয়ার যদি জিরো থাকে এরকম হয়। তার মানে জিরো থেকে কোথায় যাবে? 0 থেকে 1 এর দিকে যাবে। যাবে। তারপরে জিরো থেকে ডানে যাবো, অর্থাৎ হচ্ছে কি আমরা পজিটিভ দিকে যাই, আগাই। পজিটিভ দিকে যত আগাবো আমাদের ইমেজ কোথায় যাবে? 2 3 4 5 ডান দিকে যাবে। ডান দিকে যাবে, যেতে যেতে কই যাবে? ইনফিনিটি। ইনফিনিটি যাবে। আর হচ্ছে গিয়ে জিরো থেকে যত বামে যাবো তত কোথায় যাবে? মাইনাস ইনফিনিটিতে যাবে। এই ভালো করে খেয়াল করো, ই পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে 1/e। এটা কি? তার মানে আমি এক্স এর ভ্যালু যত নেগেটিভ নিব, এক্স এর ভ্যালু নেগেটিভ নিলে ই পাওয়ার -5 পাবো, ই পাওয়ার -6 পাবো, ই পাওয়ার -100 পাবো। এটা সবগুলো আচ্ছা আচ্ছা, পজিটিভ নাম্বার না? এটা কোনো কি নেগেটিভ? মাইনাস থাকলে পজিটিভ কেমন হয়? নেগেটিভ না? 1/e পাওয়ার 100, ই পাওয়ার -100 মানে কত? ই পাওয়ার -100 মানে 1/e পাওয়ার 100, 1/e পাওয়ার 100 কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, তাহলে তার লেখা মানে যাবে যত বামে যাব, এক্স এর ভ্যালু যেখান থেকে যত বামে যাব আমাদের ভ্যালুটা কমতে থাকবে কিন্তু, ঠিক আছে? কমবে কিন্তু কমতে কমতে কই যাবে? কমতে কমতে কই যাবে জানি না। ভালো করে খেয়াল করো, ই পাওয়ার -100 মানে হচ্ছে 1/e পাওয়ার 100, এই 1/e পাওয়ার 100 মানে খুব ছোট একটা সংখ্যা, তাই না? হুম, তারপর ই পাওয়ার -1000 মানে হচ্ছে কি 1/e পাওয়ার 1000, তার মানে 1/e পাওয়ার 100, ই পাওয়ার 100 থেকে ই পাওয়ার 1000 অনেক বেশি বড়। যত বেশি সংখ্যা দিয়ে, বড় সংখ্যা দিয়ে ভাগ করব, সংখ্যা তত ছোট হবে, জি তাই না? তার মানে ই পাওয়ার -100 থেকে ই পাওয়ার -1000 আরো অনেক বেশি ছোট, জি। কিন্তু পজিটিভ। একটা পজিটিভ সংখ্যা ছোট হইতে 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 কোথায় যেতে পারে? জিরোতে যাবে। জিরোতে যেতে পারে, রাইট। তার মানে এটা আসলে আসলে এখানে জিরোতে দিয়ে যাবে, কিন্তু জিরোতে কি কখনো পৌঁছাবে না, না। যদি কি কখনো পৌঁছাবে না, তাই না? লিমিটিং পয়েন্ট জিরো, কিন্তু এই লিমিটিং পয়েন্টটা ওপেন থাকবে। তার মানে আমাদের এই ইমেজ হবে জিরো থেকে ইনফিনিটি, জিরোটা ওপেন, ইনফিনিটি ওপেন, সো দিস ইজ ওপেন, রাইট? বোঝা গেছে? এটা একটু ট্রিকি। ই পাওয়ার এক্স এর যে গ্রাফ, ই পাওয়ার এক্স এর গ্রাফ হচ্ছে দেখতে এইরকম আসলে। এখানে এই জায়গায় 1, যত এক্স এর পজিটিভ দিকে যাবো ভ্যালু তত বেশি বাড়তে থাকবে, যত পজিটিভ যত তত বেশি বাড়বে, যত বামে যাবো তত ছোট হতে থাকবে, ছোট হইতে 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 একদম জিরোর দিকে যাবে, কিন্তু জিরো দিকে পৌঁছাবে না। বুঝতে পারছি। বুঝা গেছে? দিস ইজ দ্য গ্রাফ অফ ই পাওয়ার এক্স। গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু 7, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু 7 দেওয়া আছে, কম্পিউট ইমেজ অফ এফ। হ্যাঁ, ইমেজ তো দেওয়াই আছে 7, কমপ্লিট করবো, তাই না? ইমেজ কোনটাকে বলে? ওটা যেটা যে জায়গায় গিয়ে ছায়া ইমেজ পড়ে। হলো যেটার উপর ছায়া পড়ে আর কি। হ্যাঁ, তার মানে এই যে আমি এখানে কোনো একটা ভ্যালু বসাইছি, যে এই ভ্যালু বসানোর পরে আমার ছায়া পড়ছে 7 এ, তার মানে এখানে ইমেজ তো 7ই, তাই না? গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু 7, তার মানে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। এই ধরনের ফাংশনকে বলা হয়, কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে? কারণ এক্স এর ভ্যালু আমি 1 2 3 4 -100 অগা বগা খিচুড়ি যাই বসাই না কেন, ভ্যালু সবসময় 7 হবে, তাই না? এই ধরনের ফাংশন হলো কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হয় না। সো কনস্ট্যান্ট ফাংশনের ইমেজ সবসময় যা আছে তাই হবে। সো ইমেজ অফ দিস কনস্ট্যান্ট ফাংশন ইজ 7, অনলি 7, নাথিং এলস। তবে বলতেছে এফ সি
আর সি ইকুয়াল টু 0 থেকে 1। দেখো আমি বললাম কি এক্স এর ভ্যালু যাই হোক না কেন আউটপুট সবসময় 7, তার মানে 0 হোক আর 1 হোক আমার আউটপুট অলওয়েজ 7, তাই না? এফ সি ইকুয়াল টু কত? 7, একটা সিঙ্গেল পয়েন্ট। সিঙ্গেল পয়েন্ট যদি থাকে সেটা কি ক্লোজ না ওপেন? এটা হলো না, এটা ক্লোজ না ওপেন না। এটা ক্লোজ না ওপেন না। সো আমরা এটা পারবো যে এফ অফ সি ইকুয়াল টু 7। তারপরে দেখো এখন এটা ইনভার্স বের করতে বলতেছে। সো আমরা আগের মতো করে ইনভার্স বের করি, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 7, দ্যাট মিন্স y ইকুয়াল টু 7। এখন আমরা জানি আগেরটাতে ইনভার্স বের করতে পারছি, এখানে এইভাবে কোনো ইনভার্স বের করা যাবে না, রাইট? এটাতে কি করছিলাম, এক্স ইকুয়াল টু আমরা এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি, তারপর এক্স কে আমরা এফ ইনভার্স অফ ওয়াই লিখছি, তাই না? আগেরটাতে ইনভার্স বের করার সময় আমরা এই কাজটা করছি না? হ্যালো হ্যালো, কিন্তু এখানে তো করতে হবে। আগেরটাতে আমরা এটাই করছিলাম, তাই না? ভ্যালু এখানে তো সেটা সম্ভব না, এখানে সেটা সম্ভব হচ্ছে, না, এখানে কি হবে? সম্ভব হচ্ছে না। সো আমাদের এখানে ইনভার্সটা আসলে, এখানে ইনভার্সটা আসলে ওই অর্থে নাই। আমাদের এখানে এফ ইনভার্স অফ এস ইকুয়াল টু এস এর ভ্যালু, দ্যাট মিন্স আমরা মজার ব্যাপার হচ্ছে এফ সাজ দ্যাট এ টু বি, এর কথার অর্থ হচ্ছে এ হচ্ছে তার ডোমেইন আর বি হচ্ছে তার কোডোমেইন। কোডোমেইন যেইখানে তার যেই বি সেটটা হচ্ছে আমাদের ইমেজ গুলাকে ধারণ করে, কি করে, ইমেজ গুলা ধারণ করে। বি সেটের মধ্যে থাকে। বি সেটের সবাই ইমেজ না, কিন্তু ইমেজ গুলা বি সেটের মধ্যে থাকে। আর এখানে দেখো, তার মানে এদেরকে বলা হয় ডোমেন, এদেরকে বলা হয় কোডোমেন। বা আমরা বলতে পারি এখানে কোডোমেনটা যদি আমরা যদি সার্বিক ফাংশন বলি, অনটু ফাংশন বলি, তাহলে তখন এই কোডোমেন বলবো, তখন বলতে পারি আমরা ইমেজ, তার মানে তখন আমরা ইমেজ বলতে পারি। যদি এমন হয় তাহলে এফ ইনভার্সের জন্য হচ্ছে কি বি টু এ, দ্যাট মিনস তখন এই ইমেজটা হয়ে যাবে ডোমেইন আর ডোমেইনটা হয়ে যাবে ইমেজ। কারণ এফ এর ক্যারেক্টারিস্টিক যা এফ ইনভার্সের ক্যারেক্টারিস্টিক তার উল্টাটা। বোঝা গেছে? হ্যালো, তার মানে এখানে আমরা পাচ্ছি এফ ইনভার্স অফ এস, এফ ইনভার্স অফ এস, এফ ইনভার্স এখানে যেহেতু ওখানে ওই অর্থে কোনো এফ ইনভার্স নাই, সো যেহেতু আমাদের এফ এর ক্ষেত্রে এখানে একটু আগে আমরা দেখছি যে ডোমেইন যাই বসাই না কেন, ডোমেইন যাই বসাই না কেন আমাদের ইমেজ সবসময় 7 এ যাচ্ছে, তাই না? কনস্ট্যান্ট সেটের জন্য, এই কনস্ট্যান্ট সেটের জন্য ইমেজ যাই বসে, ডোমেইন যাই বসাই না কেন, এক্স এর ভ্যালু আমরা যাই বসাই না কেন, ইমেজ সবসময় 7, তাই না? কথা বলে না, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এফ ইনভার্স যে পাবো, এফ ইনভার্সের জন্য আমাদের কি হবে, এফ সাজ দ্যাট 7 টু আর, তার মানে এফ ইনভার্সের ইমেজ হবে তখন আর। তো এখানে এফ ইনভার্সের ইমেজ যাই হোক না কেন, এস এর যাই হোক না কেন, তার ইমেজ হবে সবসময় আর। তখন এস 3 থেকে 9 হোক আর 3 থেকে 4 হোক, ইট ডাজন্ট ম্যাটার, আর 3 থেকে 1 কোটি হোক আর যাই হোক না কেন, তখন সেটার ইয়ে হবে 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আর। বুঝা গেছে? হ্যাঁ, পরেরটা কি? যে 4 নাম্বার বি আর 4 পরেরটাতে আবার কাহিনী হচ্ছে, সরি আমি একটু আগে বলে ফেলছি, হচ্ছে গিয়ে ডাজন্ট ম্যাটার, হ্যাঁ ম্যাটারস, ম্যাটারস, এটা ম্যাটার করে। এটা করে কোথায় ম্যাটার করে, দেখো আমি বলছিলাম কি এফ ইনভার্স সাজ দ্যাট 7 টু আর, তাই না? আর মানে কত? আর মানে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তার মানে এফ ইনভার্স
-3 থেকে ইনফিনিটি ইমেজ পড়বে কখন, যদি কিনা ডোমেইন 7 থাকে, কারণ 7 কিন্তু আমাদের 3 থেকে 9 এর মধ্যে আছে। জি এই কারণে এটার ডোমেইন, এটার ইমেজ -3 থেকে ইনফিনিটি হবে, কিন্তু 3 থেকে 4 এর মধ্যে কিন্তু আমাদের 7 নাই। এই কারণে তখন আর আমাদের কোনো ইমেজ কিন্তু পাবো না, ইমেজ পাবো নাল সেট অরি, কোনো ইমেজ থাকবে না। বোঝা গেছে? সো আমাদের এখানে ডোমেইনে কিন্তু এই 7 থাকাটা জরুরি। 7 না থাকলে কিন্তু আমাদের এই ফাংশনটা তখন আর কাজই করতেছে না। শেষ এই ফাংশনটা শুধুমাত্র 7 ইনপুট দিলেই আমাদের আউটপুট হিসাবে, ইনভার্সটাতে 7 ইনপুট দিলে আউটপুট হিসাবে আমাদের এই যে -3 থেকে ইনফিনিটি দেয়। তো 7 থাকলে তখন এটা সম্ভব, 7 না থাকলে তখন এটা সম্ভব না। তখন আমাদের নাল সেট হবে, ভয়েড সেট। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, আমি একটা মিনিট ওয়েট করে আমি একটু আসতেছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ সরি। তাহলে এটা হচ্ছে গিয়ে স্লাইডের এটুকু ফাংশন নিয়ে, তারপরে স্লাইডে মনে হয় আরো কথাবার্তা আছে। পরের স্লাইডটা মনে হয় আমরা আজকে না শুরু করি, না করবো? না খিদা লাগছে রে। তো মনে হচ্ছে অলরেডি ফেড আউট, তোমার তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে কি মনোযোগ ধরতে পারতেছো না, তাই না? হ্যাঁ একটু পর পরই হ্যালো হ্যালো বলে খুঁজে পাওয়া যায় তোমাকে, রেসপন্স কম। সমস্যা নেই, ইনশাল্লাহ। দেশে কবে ফিরতেছো জানো? 11 তারিখ। হ্যাঁ 12 ওকে, ইনশাল্লাহ দেশে ফিরলে তখন আশা করি যদি আমরা এক দুটা সেশন লাইভ করতে পারি, আরো ব্যাপারগুলো ইউজফুল হবে বলে আশা করতেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর আমি ওই ভিডিওগুলো কালকে গুলো সহ একসাথে আপলোড করে দেবো। ওকে, হ্যালো, হ্যাঁ কথা শুনতে শুনতে পাচ্ছি না। কথা ল্যাগিং হয়ে যায় এই জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।